মুসলিম উম্মার কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। রেল স্টেশন, বাস স্ট্যান্ডে ঘরমুখী মুসল্লির ঢল। রক্তচক্ষুর তোয়াক্কা না করে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। পাসপোর্ট তৈরিতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। বিএসএফ এর বাধায় হিলি সীমান্তে রেলওয়ের কালভার্ট সংস্কার বন্ধ। বৈঠকেও সমাধান না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ জামালপুরে গ্রেপ্তার। ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যার আসামি। শুষ্ক মৌসুমে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বাড়ার অভিযোগ। স্বাভাবিক বলছে পানি উন্নয়ন বোর্ড। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ পরিচালনা করেন আখেরি মোনাজাত। দুহাত তুলে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গী তুরাগতীর ইজতেমা মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত। দুপুর ১২টা ৩৭ শুরু হওয়া মোনাজাত চলে প্রায় ৩০ মিনিট। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে টঙ্গীর আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে লাখো কণ্ঠের কান্নার ধ্বনি। যে যেখানে ছিলেন সেখান থেকেই দুহাত তোলেন আল্লাহর দরবারে। বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, মাগফিরাত কামনায় দোয়া করেন দূর দূরান্ত থেকে আসা সব বয়সী মুসল্লিরা। আমরা সকল উম্মতি মুহাম্মদী যেন এক হইয়া কাজ করতে পারি, সকল মানুষের যেরকম এই দিনের কাজে করতে পারে। সত্য দিন প্রচার হয় এবং আমরা সত্যের উপর উঠতে পারি, আর আল্লাহর সাহায্য নিয়ে আমরা চলতে পারি। প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতটা পৌঁছানো, কারণ এই দিন যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। দিন থাকবে না তো এই দুনিয়া থাকবে না। ঈমান আমলকে মজবুত করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি এবং বিশ্ববাসীকে দেখাতে পারি আমরা মুসলিম উম্মাহ এখনো একজোট এবং এখনো ঐক্যবদ্ধ আছে। ক্ষমা চাইলাম, আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাতবাসী করে। ময়দানে নিষেধাজ্ঞা থাকায় নারীরা অংশ নেন সড়কে। মনের আকুতি জানিয়েছেন আল্লাহর দরবারে। মুরব্বী যত মানুষ মারা গেছে, ইহকাল পরকাল সবার লেগে দোয়া চাইছে। মা যদি ভালো থাকে, ভাই থাকে বিদেশ, তারাও যদি ভালো থাকে, আত্মীয় স্বজন সবাই যদি ভালো থাকে। মোনাজাত শেষে ময়দান ছাড়েন মুসল্লিরা। তাদের আশা, ইজতেমা ময়দানের শিক্ষা ফিরে গিয়ে পৌঁছে দেবেন পাড়া মহল্লায়। শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। দুটি পর্ব মাওলানা জোবায়ের অনুসারীরা এবং একটি পর্ব মাওলানা সাদ অনুসারীরা করার সুযোগ পেয়েছেন। এ কারণে মুসল্লিদের মধ্যেও বিভক্তি তৈরি হয়েছে। তবে সাধারণ মুসল্লিরা বলছেন আগামী বছর থেকে তারা আর এই বিভক্তি চান না। তারা চান এক হয়ে ইজতেমা মাঠে দিনের শিক্ষা নিতে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে এবার তুলনামূলক কম ভোগান্তিতেই তুরাগতীর থেকে ফিরতে পারলেন মুসল্লিরা। যান চলাচল স্বাভাবিক রাখায় পাওয়া গেছে গণপরিবহন। যদিও বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। রেল বা নৌপথেও অনেকেই ফিরছেন, ছিল না তেমন ভিড়। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই তুরাগতীরে মুসল্লিরা। বেলা 12:30টার পর শুরু হয় আখেরি মোনাজাত, চলে প্রায় আধা ঘন্টা। মোনাজাত শেষেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। যান চলাচল নিয়ন্ত্রণ না করায় সহজেই মিলেছে গণপরিবহন। তবে কিছু ভোগান্তির কথাও জানান অনেকে। অনেক ভিড় হয়, যাইতে অনেক সময় লাগবে, ভাঙে ভাঙে যাইতে হবে। আগের তুলনায় এখন গাড়ি ঘোড়া খুবই ডেভেলপ ভাবে পাওয়া যাচ্ছে আর কি। গণপরিবহন পেতে তেমন কোনো সমস্যা না হলেও অভিযোগ ছিল বেশি ভাড়া আদায়ের। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান মুসল্লিদের। 1 টাকাকে আরো 10 টাকা, 10 টাকা ভাড়া 100 টাকা চাচ্ছে। ট্রেনের পরিস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক, কিছুটা ভিড় থাকলেও তা উপচে পড়া নয়। ফলে স্বস্তিতেই ফিরতে পেরেছেন ইজতেমায় অংশগ্রহণকারীরা। যাতায়াতের জন্য সুবিধা আর কি, ঠিক আছে। আর ইজতেমার মাঠে যে আগের তুলনায় এখন মানুষ কমই আর কি। যেহেতু ধাপে ধাপে কার্যক্রম শুরু হয়েছে, আমরা ভালোভাবে এটা পালন করতে পারছি আর কি। আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্ট সবাই। জানালেন ভেদাভেদ ভুলে মুসলিম ভ্রাতৃত্ব অটুট রাখতে চান তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী।
এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এবার মুসল্লিদের ফিরতি যাত্রায় তুলনামূলক ভিড় কম ছিল, আপনাদের মাধ্যমে যেটা জানতে পারছি। ট্রাফিক ব্যবস্থাপনাও ভালো ছিল। তো সেক্ষেত্রে আসলে কোনো অভিযোগ আছে কিনা যে যাত্রীদের ভাড়া আদায় নেওয়ার, এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখছেন? আর এখন কি অবস্থা আসলে আপনি যে জায়গাটিতে আছেন সেই রুটে? দেখুন, আখেরি মোনাজাত হয়েছে 12টা কিছু পর 12:37 এবং টানা 30 মিনিটের মতন এই আখেরি মোনাজাত পরিচালিত হয়। এবং এই আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু যারা ইজতেমা ময়দানে মুসল্লি ছিলেন তাদের পাশাপাশি সাভার, আশুলিয়া সহ গাজীপুরের বিভিন্ন এলাকার মানুষ সেখানে সমবেত হন এবং আখেরি মোনাজাতের পর তারা কিন্তু সবাই বাড়ি ফিরতে শুরু করেন। একই অবস্থা কিন্তু যারা ইজতেমার ময়দানে ছিলেন তারাও কিন্তু ধাপে ধাপে বের হয়ে আসেন তাদের যে জিনিসপত্র ছিল সব নিয়েই। এবং এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ যেমন বেড়ে যায় তেমন কিন্তু মুসল্লিদের চাপও ছিল। কিন্তু সময় অতিবাহিত হওয়ার পর এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনি জানেন যে আখেরি মোনাজাতের পরপরই টঙ্গী স্টেশন রুট, কামারপাড়া সড়ক এবং আশেপাশের যে এলাকাটি রয়েছে সেখানে গাড়ির জটলা ছিল, কিছুটা যানজট ছিল এবং এই কারণে মানুষের উপস্থিতি বেশি থাকায় যারা পরিবহন চালক বা শ্রমিক ছিলেন তারা কিন্তু এখানে যারা মুসল্লি ছিলেন তাদের কাছ থেকে কিছু বাড়তি ভাড়া নিয়েছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। দুপুর পর্যন্ত এই চিত্রটি আমরা দেখেছি যে যেখানে ভাড়া 30 টাকা সেখানে 50 টাকা নেওয়া হচ্ছে, যেখানে 50 টাকা ভাড়া ছিল সেখানে 70 টাকা 100 টাকাও নেওয়া হয়েছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই সহনীয় হয়ে এসেছে এবং এখন আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে টঙ্গী থেকে যে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশ, সেখানে শুধু কলেজ গেট পর্যন্ত গাড়ি কিছুটা চাপ রয়েছে, বাকি অংশ কিন্তু এখন গাড়ি অনেকটাই ফাঁকা হয়ে গেছে এবং যারা মুসল্লিরা ছিলেন অনেকে বিভিন্নভাবে ধাপে ধাপে তারা কিন্তু তাদের যে গন্তব্য সেখানে চলে গেছেন। একই অবস্থা আমরা দেখেছি ট্রেনের ক্ষেত্র। টঙ্গী রেলওয়ে স্টেশনে 8টি স্পেশাল ট্রেন রাখা ছিল এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে। এছাড়া যে আন্তনগর ট্রেনগুলো ছিল সবগুলি সেখানে যাত্রা বিরতি করে। তবে আমরা যেটি দেখেছি যে এবার ট্রেনেতেও কোনো ভোগান্তি ছিল না, মানুষ স্বাভাবিকভাবেই নিরাপদে সেখান থেকে ট্রেনে চড়ে তারা গন্তব্যে গিয়েছেন এবং ট্রেনেও এখন স্টেশনও কিন্তু এখন যাত্রী অনেকটাই কমে গেছে, মুসল্লিদের সংখ্যাও কমে গেছে এবং টঙ্গী যে জংশন, রেলওয়ে জংশন, সেটি অনেকটাই এখন ফাঁকা বলা চলে। এবং ইজতেমার আয়োজকরা যারা বলছেন যে তারা আশা করছিলেন যে এবার লাখো মুসল্লি সমবেত হবেন এবং একই সঙ্গে বিদেশি মুসল্লিরা থাকবেন, সেই ধারাবাহিকতা কিন্তু এখানে লাখো মুসল্লি আজকে আখেরি মোনাজাতে সামিল হয়েছেন এবং এখন সবাই কিন্তু তারা বিভিন্নভাবে তারা তাদের নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেছেন এবং যারা চিল্লাধারী মুসল্লি রয়েছেন তারা দেশ বিদেশে এখানে দাওয়াতি কাজে বেরিয়ে যাবেন বলে আমরা আয়োজক থেকে জানতে পেরেছি। এই ছিল ইজতেমার সর্বশেষ পরিস্থিতির খবর। টঙ্গীতে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ এর বাধার মুখে রেলওয়ে কালভার্টের সংস্কার কাজ বন্ধ। বিএসএফ বিজিবি বৈঠকেও এর সুরাহা হয়নি। এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ার ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা, আর সংকট কাটাতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুরের হিলিতে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রেল লাইন ব্রিটিশ আমলে তৈরি। সপ্তাহখানেক আগে এই রেলপথের একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এজন্য ইট, বালু, সিমেন্ট আনা হয়। তবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসএফ এর বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। এ নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করেছে বিজিবি। এরপর শনিবার কাজ শুরু করতে গেলে আবারও বাধা দেয় বিএসএফ। 2-1 দিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল, তারপর তো আর তারপর থেকে কাজ আর চালু হয় না। আমাদের দেশে আমরা কাজ করব, রেলের কাজ করতে আসছে, এটাতেও বাধা। এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে বিজিবি। ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে বোধহয় বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল, বিষয়টা আমরা জানিয়েছি। আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, সমস্যা হওয়ার কোনো কথা তো নেই। এদিকে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিলেও কালভার্ট নির্মাণে বাধা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল, একবার দুইবার এরকম চলছে, তারপরে সমাধান আসছে না। এই রেল লাইন দিয়ে দিনে অন্তত 24টি ট্রেন যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জেলা প্রশাসকদের কারো রক্তচক্ষু ধমকে কাজ না করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রশাসনের কাজে একে অন্যের উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি।
সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে দেয়া বক্তব্যে তিনি আরও জানান, পাসপোর্ট পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ভাষণ প্রদানের জন্য ঢাকায় শুরু হলো 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। রোববার শাপলা হলে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জেলা প্রশাসকদের দেন নানা দিক নির্দেশনা। যারা বসে আছি তারাই সম্মিলিতভাবে বাংলাদেশ সরকার। এ সময় প্রশাসনের কাজে যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। জানান, আইন অনুযায়ী কাজ করবেন প্রশাসনের কর্মকর্তারা। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে, এই নয় যে এটা তো আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। নাগরিক সেবা পেতে নানা ভোগান্তির কথা সামনে এনে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, সব সেবাই অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নাগরিকের অধিকার, তাই সেটি পেতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উঠে সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারি কাজে নিজেদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতেও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত 2:30টার দিকে উপজেলার গঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান চৌধুরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে একটা অস্থিতিশীল করার পায়তারা করতেছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গতকাল রাত 1টা থেকে 2টার ভিতরে গিয়ে আমরা গ্রেপ্তার করেছি। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় বাগেরহাট, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাগেরহাটে আওয়ামী লীগের 14 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত 8 দিনে জেলায় 91 জনকে গ্রেপ্তার করা হলো। নোয়াখালীতে গ্রেপ্তার হয়েছে 7 জন, লক্ষ্মীপুরে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে। গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের 3 সদস্য এই আদেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অভিযুক্ত এই আসামি ছাত্রদের বিষয়ে ইন্ধন জুগিয়েছে। আন্দোলন দমনে ফজলে করিমের নিজস্ব সংসদীয় এলাকা রাউজান থেকে অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী সরবরাহ করে। 16 জুলাই শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তারের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে আবেদন করে, যার প্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হয়। প্রসিকিউটর MH তামিম বলেন, সরকার ও জনগণের ইচ্ছা নয়, ন্যায় বিচারের স্বার্থে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। বর্তমান প্রজন্মের দেশপ্রেম সবাইকে অনুপ্রাণিত করে। জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার পরও তারা পিছপা হয়নি। সকালে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
বলেন, দেশে সাধারণ মানুষের গণ আন্দোলন নৎসাৎ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আন্দোলনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন একটি দলিল, যা সরকারকে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে পাঠ্যপুস্তকেও লিপিবদ্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। আন্তর্জাতিকভাবে বিচার চান এবং এই বিচারে যথেষ্ট প্রমাণ আছে, সাক্ষী আছে এবং জাতিসংঘ সেই সাক্ষ্য দান করেছে। এটা একটা দেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদের একাংশ। দুপুরে নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহীর ছাত্র জনতাও রক্ত ঢেলে দিয়েছে, অথচ একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের বাদ দিয়ে সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীদের নিয়ে প্রহসনের কমিটি গঠন করেছে। দ্রুত এই কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গত 30 জানুয়ারি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগরীর কমিটি ঘোষণা করে। তারপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। এমন এমন ব্যক্তিরা স্থান পেয়েছে যারা মূলত জানেই না রাজশাহী শহীদ কারা, রাজশাহী শহীদ সাকিব আঞ্জুব ভাইকে আর শহীদ আলী রায়হান ভাইকে, এটাই তারা স্পষ্টভাবে জানে না। আওয়ামী লীগের দোসর যারা ছাত্রলীগের সাথে কানেক্টেড এমন ছেলেপেলে দিয়ে এখানে কমিটি দেওয়া হয়েছে, যেটি শহীদের রক্তের সাথে বেইমানি। শুষ্ক মৌসুমে হঠাৎ তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে, এতে ফসল নষ্টের শঙ্কাও করছেন স্থানীয়রা। তবে একে স্বাভাবিক বলছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, সেচের জন্য নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট বন্ধ রাখা হলেও শনিবার সকাল থেকে হঠাৎ উজানের ঢলে পানির চাপ বাড়ে। এর মধ্যেই খুলে দেওয়া হয়েছে 6টি জল কপাট। তবে ফসল হানি নিয়ে কোনো সমস্যা হবে না। এদিকে তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামীকাল বিএনপির কর্মসূচি ঘিরে তিস্তা বেষ্টিত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাতে চলছে প্রস্তুতি। তিস্তা তীরবর্তী 11টি পয়েন্টে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি দিয়েছে বিএনপি। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, স্থানীয়রা তিস্তায় পানি বাড়ার কথা বলছেন, অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতিকে স্বাভাবিক বলছে। আপনি পরিস্থিতি কেমন দেখছেন? আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি তিস্তা ব্যারেজের একদম উপরে। তো আমি আজ সকাল থেকে এই এলাকায় বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করেছি। আমি কথা বলছি স্থানীয় কৃষকদের সাথে, কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, এবং 2 দিন ব্যাপী তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামীকাল দুপুর 2টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার উদ্বোধন করবেন। যা তো এখন এই জায়গায় গতকাল সন্ধ্যার পর হঠাৎ করে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছিল, স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতিতে পানি আসছিল, যে কারণে জনমনে ব্যাপক সংশয় দেখা দিয়েছিল। বিএনপির নেতাকর্মীরা বলছিল যে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারত থেকে অতিরিক্ত পানি ছাড়া হচ্ছে। অন্যদিকে কৃষকরা ব্যাপক সংশয়ের মধ্যে পড়েছিল। তারা ভাবছিল যে বর্ষাকালে ভাঙনের কবলে পড়তে হয় এবং এই শুষ্ক মৌসুমে যখন তিস্তার চরে বিভিন্ন রকম ফসল ফলে তখন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু এই শুষ্ক মৌসুমেও যদি অতিরিক্ত পানি এসে তাদের ফসলের ক্ষতি হয় তাহলে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। কিন্তু সবশেষে তারা বলছে যে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত যত গভীর হচ্ছিল তত তাদের মধ্যে টেনশন এবং সংশয় বাড়ছিল। কিন্তু সকাল গড়িয়ে দিনের সময় যত গড়িয়ে যাচ্ছে ততই তাদের মন থেকে সংশয় কেটে যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে স্বাভাবিক যে পানির সীমা রয়েছে সেটা হলো 52.15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বর্তমানে এই স্বাভাবিক সীমারেখার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে জনমনে এখন কোনো রকম সংশয় বা অস্বস্তি আর বিরাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যানারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন বিভিন্নভাবে তাদের এই কর্মসূচিটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে 2 দিন। আরফিনুল ইসলাম জানাচ্ছিলেন। পরবর্তী খবরে যাচ্ছি। 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের এই সংবাদ সম্মেলন তারা করেন। গত শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভা চলাকালে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ, গেট ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের করা অভিযোগ 6 ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান তারা। বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো 20 মাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এর জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন পায়নি সেইন অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। এর মধ্যে সকালে কাজে যোগ দিতে এসে জানা যায় আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় প্রথমে কারখানার সামনে ও পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ। আজকে আমাদের ভেটেরিনারিতে সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে 22 তারিখ পর্যন্ত। কেন আমাদেরকে বেতন না দিয়ে তারা সাবকন্ট্রাক্টে কাজ করায়? তারা সাবকন্ট্রাক্টের বেতন দেয়, অথচ আমাদের বেতন দেয় না। আমাদের 6 থেকে 10 তারিখের ভিতরে বেতন দেওয়ার কথা ছিল, তারা আজকে 16 তারিখ এখনো বেতন দেয় না, যার জন্য আমরা রাজপথে নামছি। সিলেটে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের প্রায় 7.5 ঘন্টা পর রেল যোগাযোগ শুরু হয়েছে। তবে এই ঘটনায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর মধ্যে উপবন এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেনের যাত্রার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, শনিবার রাত 12টার দিকে শিববাড়ি রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। সকালে বগিটি উদ্ধারের পর শুরু হয়েছে ট্রেন চলাচল। সিলেট থেকে রাত্রে 11:30 যে ট্রেন যাওয়ার কথা ছিল উপবন এক্সপ্রেস, আপাতত এটা যাত্রা বাতিল করা হয়েছে, আর বাকি ট্রেনগুলো আসলে তারপরে যাবে। আশুলিয়ায় শবে বরাতের রাতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মোহাম্মদ সুমন মারা গেছেন। দুপুর 1:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 2 জন। তার শরীরে 99% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। আগে রাত 3:25 দিকে মারা যান শিউলি আক্তার। তার শরীরে 95% পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ বাকি 9 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পুড়ে যাওয়ার পরিমাণ 42% পর্যন্ত। স্বজনরা জানান, আশুলিয়ার গুমাইল এলাকায় পরিবার নিয়ে থাকতেন মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে তার মা ও ভাই পরিবার সহ সেখানে বেড়াতে আসেন। পরে রাতে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। তাতে নবজাতক সহ দগ্ধ হন 2 পরিবারের 11 জন। কুষ্টিয়ায় চৌরহাঁসে স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ট্রলি চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশুটির দাদি। সকাল 8টার দিকে চৌরহাঁসের প্রতিটি বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আলী স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, 6 বছরের ইব্রাহিমকে নিয়ে তার দাদি আনোয়ারা খাতুন প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসছিলেন। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় আনোয়ারা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরও এক তরুণের মৃত্যু হয়েছে। 4 থেকে 5 বছর বয়স, সকালে স্কুলে আসার সময় তার দাদি রাস্তা পারাপার করতে যায়, এক ট্রলি তাকে অ্যাক্সিডেন্ট করে সে মৃত্যুবরণ করছে এবং তার দাদি খুবই মর্মান্তিক আহত অবস্থায় আছে। নাটোরের গুরুদাসপুরে বন্ধুকে হত্যা মামলায় এক কিশোরকে 10 বছরের আটকাদেশ দিয়েছে আদালত। সকালে নাটোর শিশু আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2015 সালের 29 এপ্রিল কথা কাটাকাটির জেরে রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বন্ধু ইব্রাহিম হোসেন। পরে মরদেহ চাকলা বিলে লুকিয়ে রাখে। এ ঘটনার 3 দিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইব্রাহিম হোসেন সহ 5 জনকে আসামি করে মামলা হয়। প্রায় 10 বছর পর সাক্ষ্য প্রমাণ শেষে ইব্রাহিম হোসেনকে কিশোর অপরাধী হিসেবে 10 বছরের আটকাদেশ দেওয়া হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশেই বাজারজাত করা হয় নাটোরের গুড়। রোজা এগিয়ে এলে চাহিদা বেড়ে যায় আরও। একই সঙ্গে বাড়ছে ভেজাল গুড় তৈরির প্রবণতাও। অসাধু ব্যবসায়ীদের দৌড়াতে আসল গুড়েও ন্যায্য দাম মিলছে না, দাবি বিক্রেতাদের। তবে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে বলছে প্রশাসন। খেতে ভালো হয় নাটোরের খেজুরের গুড়ের চাহিদা সারা দেশেই।
শীতের শুরু থেকেই বাড়িতে বাড়িতে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। নিজেদের জন্য রাখার পাশাপাশি বিক্রি করা হয় হাটে। চাহিদার কারণে বেড়ে গেছে ভেজাল গুড়ের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা গোখাদ্য হিসেবে ব্যবহৃত চিটা গুড়, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে। এতে সুনাম নষ্টের পাশাপাশি আসল গুড়ের দাম হারাচ্ছেন বিক্রেতারা। যারা হলো ডুপ্লিকেট গুড় বানায় তারা যায় বেশি দাম পায়, আর আমরা হলো ভালো গুড়ে দাম কম পাই। প্রশাসনের কোনো আইনগত কোনো ব্যবস্থা নেয় না, যে তাদের গুড়গুলো হয়তো বন্ধ করলে আমরা খেজুরের গুড়, অরিজিনাল গুড়টা আমরা হয়তো বেশি দামে বিক্রি করতে পারবো। জেলার ঐতিহ্যবাহী এ পণ্যের মান নিশ্চিতে সচেষ্ট কৃষি বিভাগ, বলছেন কর্মকর্তারা। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখানকার খেজুর গুড় বাংলাদেশের সবার কাছে খুবই পরিচিত, সুস্বাদু এবং সুনাম রয়েছে। এই গুড়গুলো যাতে নিরাপদভাবে ভোক্তার কাছে পৌঁছে, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের কারিগরি দিক নির্দেশনা এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। ভেজাল গুড় উৎপাদনের সাথে যে ব্যবসায়ীরা জড়িত আছে তাদের বিরুদ্ধে সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে অভিযান পরিচালনা করছেন। ভেজাল গুড় খেলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই কেনার আগে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ভেজাল গুড় সে কোনোভাবে খেয়ে ফেলেই তাহলে তার পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। এবার জেলায় প্রায় ৭,৫০০ মেট্রিক টন খেজুরের গুড় তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য ১০০ কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বান্দরবানে কুকিচিনের তাণ্ডবে ঘর ছাড়ার দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় বাড়িতে ফিরেছেন ১৫ পরিবারের ৮১ জন সদস্য। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সফল অভিযানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজেদের পাড়ায় ফেরার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ায় গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি তাদের বাড়িতে ফিরেছে। ফিরে আসা পরিবারগুলোকে প্রয়োজনীয় রেশন ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের চাঁদাবাজি ও সংঘর্ষের কারণে এলাকাবাসী গ্রাম ছাড়তে বাধ্য হয়। পাঁচ দিনেও সন্ধান মেলেনি ঢাকার নবাবগঞ্জের ব্যবসায়ী বাপন বণিকের। গত বুধবার ঢাকায় ব্যবসার মালামাল কিনতে গিয়ে নিখোঁজ হন তিনি। স্বজনরা জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কিনতে মাঝির কান্দা থেকে নবকলি পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বাপন। সকাল ১১টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পান তারা। এরপর থেকেই বন্ধই আছে তার মোবাইল ফোনটি। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরদিন নবাবগঞ্জ থানায় জিডি করা হয়েছে। পরে থানায় গেলাম, কোনো কিছু নিউজ পেলাম না। ঢাকা শহর মেডিকেল থানা পুলিশ কোনোখানেই আমার ছেলেকে পাওয়া যায় নাই। আমি চাই যে আমার ভাই বাসায় চলে আসুক, যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে। খুঁজ বাবন বণিক নিরাপদে বাবুবাজার পর্যন্ত গিয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত। তবে তারপর তিনি কোনো অপরাধী চক্রের হাতে পড়েছেন কিনা সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক। রাজবাড়ীতে পেঁয়াজ খেতে ছত্রাক উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। পচে যাচ্ছে পাতা ও গোড়া। এই অবস্থায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় কৃষকরা। এছাড়াও পেঁয়াজ আমদানি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। রাজবাড়ীতে এবছর মুড়ি কাটা হালি ও দানা পেঁয়াজের আবাদ হয়েছে ৩৭,২৮৩ হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,২৫,০০০ টন। মুড়ি কাটা তোলার পরে এখন হালি পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে কিছু এলাকায় পেঁয়াজের ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। এছাড়া ভরা মৌসুমে আমদানি অব্যাহত থাকলে লোকসানের শঙ্কায় কৃষক। শীত চলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আগা পচা এবং কালা হইতেছে না, দ্বিতীয় দেখা যাচ্ছে যে সেরকম ফলনও আসবে না। ফলন হয়েছিল, পেঁয়াজির অবস্থা খুব ভালো ছিল গেল বছর। এইবার তো পেঁয়াজির অবস্থা খুব একটা ভালো না। এবারে আবহাওয়া খারাপ, অতিরিক্ত যখন খরচ হয়ে যাচ্ছে, যদি বাড়িতে আমদানি হয় তাহলে আপনার ধরেন যে কৃষক আরো মারা ফল। ছত্রাক রোগ প্রতিরোধে পেঁয়াজ চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পেঁয়াজের একটা প্রধান রোগ পার্পল ব্লুজ, পেঁয়াজ অনিয়ন পার্পল ব্লুজ, সেটা দেখা দিচ্ছে। কৃষকরা এটা দমনে বেশ তৎপর গ্রহণ করছে। মাঠ পর্যায়ে আমাদের
অফিসার সহ মাঠকর্মীরা বেশ সচেতন রয়েছে, কৃষকদের মোটিভেশন দিয়ে যাচ্ছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাজবাড়ী। সারা দেশে মোট চাহিদার প্রায় 14% পেঁয়াজের যোগান আসে এখান থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের। ঝকঝকে দেখুন সনি স্মার্টের সাথে। এই স্লোগানে লক্ষ্মীপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম। সকালে সনি স্মার্ট আই কেয়ার ক্যাম্প ফাউন্ডেশনের আয়োজনে রামগঞ্জ স্মার্ট একাডেমি মাঠে এর উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশন ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে প্রায় 2000 মানুষকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স দিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। সনি স্মার্ট আই কেয়ার ক্যাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। বিনামূল্যে সেবা পেয়ে খুশি তারা। চোখের সেবার আসলে অনেকেরই দরকার, তো ওই ক্ষেত্রে আমরা 2 দিনে প্রায় 1000 রেজিস্ট্রেশন অলরেডি পেয়ে গেছি। তো আমার কাছে মনে হয় আমরা 1000 পর্যন্ত হয়তোবা আমরা সেবা প্রদান করার জন্য আমরা চেষ্টা করব। আমরা ডাক্তারদের সাথে সেভাবেই কথা বলেছি। আমরা 2 দিনে যদি 1500-এর মতো আমরা করতে পারি, এর পরেও যদি রোগী থাকে তাহলে আমরা চেষ্টা করব আরও 1 দিন এক্সটেন্ড করার জন্য। সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এর আগে জুলাই আন্দোলনে নিহত আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় আন্দোলনে আহত কলেজের শিক্ষার্থীদের স্বজনকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান শাহানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক জহিরুল ইসলাম। দিনাজপুরে নতুন পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সকালে পুলিশ সুপার কার্যালয়ে এই মত বিনিময় সভা করেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা দিতে এখানে এসেছি, কেউ যেন কারো নিরাপত্তার ব্যাঘাত না ঘটায়। মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্ত্রাসীরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এ সময় সংবাদ মাধ্যমকে জনগণের পক্ষে থাকার ও জনগণের হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। চুয়াডাঙ্গার কেরু চিনিকল চত্বরে পাওয়া ককটেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। রাতে রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে ককটেলটি নিষ্ক্রিয় করে। এর আগে বৃহস্পতিবারও একই এলাকায় লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পাওয়া যায়। এই 2 ঘটনাতেই কেরু কোম্পানি কর্তৃপক্ষ দর্শনা থানায় মামলা দায়ের করেছে। শনিবার সকালে কেরু চত্বরে ছাগল চড়াতে গিয়ে বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পান এক তরুণ। বিষয়টি কেরুর নিরাপত্তা কর্মীদের জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। বিষয়টি তদন্ত করে দেখার কথা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 41তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে তার সমাধিস্থল পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট এরিয়া মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরে তার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর অন্যান্য পদবী সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ড্রেজিং প্রকল্পের 93% কাজ শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। জুনের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করছে সংস্থাটি। দুপুরে নদীর বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে এই কথা জানান বন্দরের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ শামশিদ তাবরিজ। বলেন, প্রকল্পে নদীর সদরঘাট অংশ থেকে বাকলিয়া পর্যন্ত 4 কিলোমিটার এলাকায় 61 লাখ ঘনমিটার ড্রেজিং এর কথা রয়েছে। তার মধ্যে 55 লাখ ঘনমিটার ড্রেজিং কাজ শেষ। এতে নদীর গভীরতা এখন 4 মিটার। বর্তমানে চাকতাই, রাজাখালী সহ 8টি খালের বর্জ্য অপসারণ করা হচ্ছে। এতে সামনের বর্ষা মৌসুমে শহর থেকে পানি নিষ্কাশন আরও দ্রুত হবে, কমবে শহরের জলাবদ্ধতা।
বন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সার্ভের মাধ্যমে এই জিনিসটা টাইম টু টাইম চেক করছি, তাদের কাজের কোয়ালিটি চেক করছি, কোনো সমস্যা হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করছি। আশা করছি যে আমাদের প্রকল্পের কোনো, আমরাও কথা দিয়েছি আমাদের মন্ত্রণালয়কে যে আমাদের এই প্রকল্পের সময় বাড়বে না, কোনো নতুন অর্থ আমাদের এখানে দেওয়ার দরকার নেই। তবে আরেকটা জেনে রাখা ভালো, ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে চলছে পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে শহরের মর্নিং বেল একাডেমি এ উৎসবের আয়োজন করে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে। সকাল 10টায় শুরু হয় আয়োজন। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন স্টলে রয়েছে নানা স্বাদের পিঠার সমারোহ। নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সাথে পরিচিত করাতে এ আয়োজন, জানান আয়োজকরা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান আগতদের। মানিকগঞ্জে মঞ্চায়িত হলো নাটক ঘুনপোকা। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মঞ্চায়িত হয় নাটকটি। ঘুনপোকা নাটকটি সমাজের বিভিন্ন অসঙ্গতি, নৈতিক অবক্ষয় এবং লোভ লালসা তুলে ধরেছে। সহকারী নির্দেশক পূবালী ভৌমিকে জানান, নাটকের মূল বার্তা সমাজের এসব ঘুনপোকা চিহ্নিত করে সচেতনতা তৈরি করা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার উদ্যোগে বিভাগীয় পর্যায়ে মুনির চৌধুরী প্রথম নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাটকটা তৈরি হয়ে গেছে তখন আসলে এটা মুন্সিগঞ্জের সমস্যা হয়ে থাকেনি, তখন এটা আমাদের সবারই একটা সমস্যা এবং এর থেকে উত্তরণ, এইসব বিষয় নিয়ে আসলে নাটকটা। এই নাটকে তো সামাজিক যে আমাদের বিভিন্ন সমস্যা আছে বা নৈতিক বিষয়গুলো আছে সেগুলি তুলে ধরা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।